কোনটা ক্লাস? ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো সবাই? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ও বল আসসালামু আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি তোমাদেরকে একটা কবিতা পদ্য নিয়ে আলোচনা করব। আজকে আমাদের পদ্যটা হচ্ছে কুলি মজুর। সাধারণত তোমরা জানো কুলি মজুর কারা। কুলি সাধারণত যেগুলো হচ্ছে কি বিভিন্ন রেল স্টেশনে যারা কি করে মানুষের মাল বহন করে, হ্যাঁ হ্যাঁ, আর মজুর মানে যারা বিভিন্ন রকমের কাজ করে, শ্রমের কাজগুলো করে, যেমন দালান কোটার কাজ করে, তারপর বিভিন্ন ধরনের যারা পরিশ্রমে যে কাজগুলো করে তাদেরকে বলা হয় মজুর। ঠিক আছে, আজকে আমরা পড়বো কুলি মজুর কবিতাটি। আর এই কবিতাটা লিখেছেন আমাদের জাতীয় কবি। কে আমাদের জাতীয় কবি কে বলতো? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, জাতীয় কবিকে আরেকটা কি নামে বলা হয়, কি কবি বলা হয়? বিদ্রোহী কবি। বিদ্রোহী কবি। ভেরি গুড। হ্যাঁ, তোমরা তো দেখি জানোই, মাশাআল্লাহ। আচ্ছা, কাজী নজরুল ইসলাম। তো আজকে যে কবিতাটা আমরা পড়বো সেই কবিতাটা পাঠ করার পরে আমরা কি জানতে পারবো, কি শিখবো এই কবিতাটা থেকে সেটা একটু দেখবো। আমরা জানবো বিভিন্ন শ্রমজীবী মানুষের প্রতি আমাদের কিভাবে শ্রদ্ধা, তাদেরকে সম্মান করতে হবে সেটা জানবো। ঠিক আছে, মানুষের প্রতি শ্রদ্ধাবোধ জাগ্রত হবে। আমাদের মানব সভ্যতার বিকাশে এই শ্রমজীবী মানুষের অবদান সম্পর্কে জানতে হবে। সভ্যতার বিকাশে শ্রমজীবী মানুষের অবদান সম্পর্কে ঠিক আছে। ম্যাডাম এখানে কতগুলো সাউন্ড আসতেছে। হ্যাঁ ম্যাডাম কতগুলো সাউন্ড আসতেছে টিভির। যারা তোমরা এখানে অনলাইনে আছো তোমরা বাইরের আওয়াজগুলো একটু তোমাদের সাউন্ড ওখানে ভেতর থেকে মিউট করে দাও তোমাদেরটা, তাহলে বিভিন্ন রকমের আওয়াজগুলো আর শোনা যাবে না। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা এবার একটু কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানবো। আমরা সবাই জানি কাজী নজরুল ইসলাম সবসময় কি ছিল, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে তিনি সবসময় কি করেছেন, তার কবিতায় সব এগুলো তুলে ধরেছেন এবং এগুলোর বিরুদ্ধে তিনি তার কলম ধরেছিলেন। ঠিক আছে, আর সেই জন্যই তাকে কি বলা হয়, সেই জন্য তাকে বিদ্রোহী কবি হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক আছে, বহু বিচিত্র এবং বিস্ময়কর তার জীবন। ছেলেবেলায় লেটো দলের গানের সাথে তিনি যুক্ত ছিলেন, যারা গ্রামে গ্রামে ঘুরে ঘুরে কি করতো, গান করতো। হ্যাঁ, তারপর তিনি রুটি দোকানের কারিগর হিসেবেও কাজ করেছিলেন। এরপর এখান থেকে গিয়ে তিনি হাবিলদার পদে ব্রিটিশ ভারতের সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। ব্রিটিশ রাজাদের বিরুদ্ধে তিনি লেখালেখির কারণে রাজদ্রোহের অপরাধে তিনি কি করেছিলেন, কারাবরণ করেছিলেন অনেকবার। এছাড়াও তিনি পত্রিকা সম্পাদনা করেছেন, কবিতা, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, সঙ্গীত। তাহলে আমাদের সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু তার কি বিচরণ ছিল এবং তিনি অনেক অনেক বেশি উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তার গল্প, তার কবিতা, হ্যাঁ অনেক আমাদের সাহিত্যে তো আছে। তিনি ছোটদের জন্য যেমন লিখেছেন, পাশাপাশি তিনি বড়দের জন্য লিখেছেন। ঠিক আছে, এছাড়াও তিনি বিভিন্ন গানও রচনা করেছিলেন, নজরুল গীতি যেটা বলা হয়। ঠিক আছে, তিনি যে শুধু বড়দের জন্য লিখেছেন তাই নয়,
ছোটদের জন্য তার অনেক কাব্যগ্রন্থ ছিল। কাব্যগ্রন্থ মানে হচ্ছে কবিতার বই, ঠিক আছে? ঝিঙে ফুল, সঞ্চয়ন, পিলে পটকা, ঘুম জাগানো পাখি, ঘুম পাড়ানি মাসি পিসি এবং নাটক লিখেছেন পুতুলের বিয়ে, ঠিক আছে? তাইলে তিনি ছোটদের জন্য কিন্তু অনেক লেখা লিখেছেন, ঠিক আছে? তোমরা যদি সময় পাও অবসরে বসে নজরুলের এই গল্প বা তারপরে তারপরে কি বলে এই গল্পগুলা বিভিন্ন কবিতাগুলো তোমরা কি করতে পারো, অবসর সময়ে পড়তে পারো, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে নজরুল, এবার আমরা আচ্ছা, তারপর নজরুলের কবিতা এবং গান বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রেরণা হিসেবে কি করেছিল, কাজ করেছিল। তার রচিত সন্ধ্যা গ্রন্থের অন্তর্গত চল 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 গানটি হচ্ছে আমাদের কি রণ সঙ্গীত। তিনি বাংলাদেশের জাতীয় কবি। তাহলে আমাদের বাংলাদেশের জাতীয় কবি নাম হচ্ছে কি? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা একটু নজরুল ইসলামের জন্ম মৃত্যুগুলো একটু দেখবো। কাজী নজরুল ইসলামের জন্ম হচ্ছে কত? 1899 খ্রিস্টাব্দে 24শে আগস্ট। ঠিক আছে, 24শে আগস্ট, 24শে মে, সরি 24শে মে। হ্যাঁ সরি 24শে মে। আর বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দের 11ই জ্যৈষ্ঠ। সাধারণত আমাদের সাধারণত ওনার যে জন্মবার্ষিকী বা যেগুলো পালিত হয় সেটা কিন্তু বাংলা তারিখটা ধরে করা হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, তিনি জন্মগ্রহণ করেছিলেন, তাহলে ইংরেজি হচ্ছে 18। তোমরা কথা বলিও না, নিজেরা কথা বলবা না। 1899 খ্রিস্টাব্দে 24শে মে, আর বাংলা হচ্ছে 1306 বঙ্গাব্দে 11ই জ্যৈষ্ঠ। বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে, ঠিক আছে? হ্যাঁ, আর তার মৃত্যু ছিল 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। Brilliant student. 1976 খ্রিস্টাব্দে 29শে আগস্ট। ঠিক আছে? আর বাংলা হচ্ছে 1383 বঙ্গাব্দের 12ই ভাদ্র ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন এবং তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মসজিদ আছে সেই মসজিদের পাশে দাফন করা হয়েছিল। এবং এটাই ছিল আমাদের কবি কাজী নজরুল ইসলামের শেষ ইচ্ছা, তাকে যেন মসজিদের পাশে দেওয়া হয়, দাফন করা হয়। এবং সেটা নিয়ে তিনি একটা কবিতা গানও লিখেছিলেন, হ্যাঁ, না জানে সুর যেন তিনি কবরে শুয়ে শুনতে পান, এভাবে করে একটা তিনি গানও লিখেছিলেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের এই যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আমরা সেটা সম্পর্কে জানলাম। এবার আমরা একটু শব্দার্থগুলো দেখবো। দেখো শব্দার্থ টিকাগুলো একটু দেখো। প্রথমে আছে দধিচি। দধিচি মানে হচ্ছে কি? ভারতীয় পুরাণে উল্লেখিত একজন ত্যাগী মুনি। এখানে কবিতায় শ্রমজীবী কুলি মজুরদের দধিচি মুনির সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে? এই শ্রমজীবী মানুষেরা সভ্যতার বিকাশে শ্রম দিয়ে সাহায্য করছে, তারাই আজ অবহেলিত। তাদের শ্রমের উপর ভর করে যারা ধনী হয়েছে তারা সকলেই সুবিধাভোগী। তারা সেই কুলি মজুর শ্রমিককে কি করে না, তারা সম্মান দিতে চায় না, এবং তাদের সঠিক যে সম্মানটা, যে মজুরিটা, সেটাও তারা কিন্তু ঠিক মতো পায় না। কবি দুঃখ করে ত্যাগী দধিচির সঙ্গে ত্যাগী কুলি মজুরদের তুলনা করেছেন। তাহলে দধিচি হচ্ছে ভারত, যারা হিন্দু ধর্মের তারা হয়তো বা চিনবে, তাদের ধর্মের একজন ত্যাগী মুনি, যিনি কি করেছিলেন, সমস্ত সংসার সবকিছু ত্যাগ করে তিনি ধর্ম সাধনায় নিজের জীবনটা বিলিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে বাষ্প সকট। সকট মানে হচ্ছে গাড়ি, আর বাষ্প সকট মানে হচ্ছে বাষ্প দ্বারা যে গাড়ি চালিত। হ্যাঁ, এখানে রেলগাড়িটা বলা হয়েছে। তখনকার দিনের রেলগাড়িগুলো কি ছিল? এরকম বাষ্প দ্বারা ইঞ্জিন চালিত, ইঞ্জিন দিয়ে কি করা হতো, চলতো। পাইপ,
পাই মানে হচ্ছে আগের দিনের মুদ্রার ক্ষুদ্র একক বিশেষ। এই কবিতায় পাই বলতে কুলি মজুরদের মজুরির স্বল্পতাটাকে বোঝাচ্ছে, খুব কম পরিমাণের। ঠিক আছে। ক্রোর, ক্রোর মানে হচ্ছে কোটি, কোটি টাকা। ছুলি, ছুলি মানে হচ্ছে চোখের উপরে ঢাকনি। হ্যাঁ, চোখের উপরে যে ইয়াটা। গরুকে যখন ঘানিতে জোড়া হতো তখন তার চোখে ঢাকনি পরানো হতো। ওই ঢাকনি পরাতে হতো। হ্যাঁ, আচ্ছা, চোখের উপরে যেটা পরানো হয় ওই ঢাকনির নাম ছিল কুলি। কুলি, কুলি মানে সচেতন হয়ে। অট্টালিকা, প্রাসাদ, অনেক বড় দালান যেটা। হ্যাঁ, তারপরে দিনে দিনে বহু বাড়িয়েছে দানা, তার মানে অতীতকাল থেকে মানব সভ্যতা শ্রমজীবী মানুষের অবদানে অগ্রসর হয়েছে, কিন্তু প্রতিদানে তারা পেয়েছে খুব অল্পই। শাবল, শাবল মানে হচ্ছে লোহার তৈরি মাটি কোড়ার হাতিয়ার। আর গাইতি, গাইতি মানে হচ্ছে পাথর, ইট ইত্যাদি দ্বারা নির্মিত কঠিন স্থান কোড়ার জন্য নাঙ্গলের আকারে কোড়াল। দুই দিকে ইয়া থাকে, সেটা বুঝছো। আর বক্কে, বক্কে মানে হচ্ছে বুকে, বুকে, বুকে হচ্ছে বক্ক। নব উত্থান, নব উত্থান মানে হচ্ছে কোনো ভালো কাজের জন্য নতুন করে উদ্যোগী হওয়া। হ্যাঁ, কোন একটা কাজের জন্য কি হওয়া, নিজেদেরকে উৎসাহিত করে তোলা, উদ্যোগী করে তোলা। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটু কবিতাটা পড়বো। ঠিক আছে, তারপর আমরা একটু পাঠ পরিচিতিটা দেখবো। ঠিক আছে। আচ্ছা, কুলি মজুর লিখেছেন কাজী নজরুল ইসলাম। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ, তারে ঠেলে দিলে নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনই করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে দদিচির হাড় দিয়ে ওই বাষ্প শটক চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপ্র যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়ে কুলিদের তুই কত ক্রোর পেলি বল। রাজপথে তবে চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে। বলতো এসব কাহাদের দান, তোমার অট্টালিকা, কার খুনে রাগা, ছুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা। তুমি জানো না কো, কিন্তু ওই পথের প্রতি ধুলিকণা জানে, ওই পথ, ওই জাহাজ, শকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি। তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। হ্যাঁ, শুনেছো কবিতাটা সবাই? জি ম্যাম। হ্যাঁ, সবাই সবাই বাসায় একটু কবিতাটা এভাবে আবৃত্তি করে পড়বা। ঠিক আছে, নিজেরা নিজেরা একটু আবৃত্তি করে পড়ার চেষ্টা করবে। ঠিক আছে। তাহলে আমাদের এই কবিতার মধ্যে কিন্তু কবি কত সুন্দর করে আমাদের যে কুলি মজুর, হ্যাঁ, তাদের তাদের সেই কষ্টের কথা, তাদের সেই দুঃখের কথা কত সুন্দর করে তিনি এখানে কি তুলে ধরেছেন, তাই না? মানে যে যে কুলি মজুররা সারা দিন রাত তাদের পরিশ্রম দিয়ে আমাদের কি, আমাদের মানব সভ্যতাটাকে, হ্যাঁ, এই যে আমরা দালান কোঠায় থাকছি, এই দালান কোঠাটা কাদের তৈরি? সেই মজুরদের তৈরি, তাই না? ঠিক আছে। তাই সেই মজুররা দিন রাত পরিশ্রম করে তারা কি করছে, এই দালান কোঠাগুলো তৈরি করছে, কিন্তু এর বিনিময়ে ওরা কত পাচ্ছে? খুবই অল্প কি টাকা পায়। ঠিক আছে। কিন্তু এত বড় বড় বিল্ডিং তারা তৈরি করে, কিন্তু তারা থাকে কোথায় বলতো? তারা থাকে সেই কুড়ে ঘরে, তারা থাকে সেই ভাঙা ঘরে, তাই না? তাইলে আমরা যে তাদেরকে এত কষ্ট করে, এত পরিশ্রম করে তারা এত কিছু তৈরি করছে, কিন্তু সেটার বিনিময়ে তারা তাদের ন্যায্য অধিকারটুকু তারা কিন্তু পাচ্ছে না। পাচ্ছে কি? পাচ্ছে না। ঠিক আছে। এই যে যারা এখন বিভিন্ন কলকারখানায়, হ্যাঁ, আমাদের এখানে বিভিন্ন কলকারখানায় যারা কাজ করে, ঠিক আছে, তারা সারা দিন রাত পরিশ্রম করে কি করছে, একটা কলকারখানা সব কিছু কি করছে, একটা ইন্ডাস্ট্রিকে গড়ে তুলছে, কিন্তু মাস শেষে তারা কত বেতন পায়? সে বেতন দিয়ে অনেক সময় তাদের চলাফেরা, নিজের জীবন চালাতেও কি হয়ে যায়, হিমশিম খেতে হয়, তাই না? হ্যাঁ, তার নিজেকে, তার ছেলে মেয়েকে চলাতে তাদের কি হয়ে যায়, কষ্ট হয়ে যায়। অথচ তাদের সেই পরিশ্রমের ফলে যারা বিত্তবান আছে তারা কিন্তু কোটি কোটি টাকা তাদের কি হচ্ছে, অর্জন হচ্ছে, তাই না? কিন্তু
যারা এই কাজগুলো করছে তাদের ভাগ্যে জুটে কি খুবই অল্প পরিমাণ, ঠিক আছে। তো সেই জন্য কবি নজরুল সেই জন্য তাদের দুঃখ কষ্টের কথা বলেছেন, এবং আমাদের যারা সমাজের ধনী মানুষ, যারা সমাজের সচেতন মানুষ, তাদেরকে বলছে যে তোমাদের চোখ খুলে তোমাদের ছুরিটা তুলে একটু দেখো, হ্যাঁ, যে যারা এত কষ্ট করে, যারা এত পরিশ্রম করে এই সভ্যতাটাকে তুলে ধরছে বা এই সভ্যতাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কিন্তু সম্মান, তাদের কিন্তু যথেষ্ট সম্মান, তাদের ন্যায্য পাওনা তারা পাচ্ছে না। হ্যাঁ, তো আমাদেরকে কি করতে হবে, তাদের সেই ন্যায্য পাওনা, তাদের সেই ন্যায্য কি বলবো অধিকারটুকু আমাদের কি দিতে হবে, ঠিক আছে। তো সেই জন্য আমাদের লেখক অত্যন্ত কষ্টের সাথে, অত্যন্ত দুঃখের সাথে তাদের কি তাদের সেই দুঃখের কথা তিনি তুলে ধরেছেন। হ্যাঁ, কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের এই যেমন এখানে দেখো, রাজপথে তব চলেছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প চকট, দেশ ছেয়ে গেল করে। এই যে আমাদের রাজপথে যেই গাড়ি ঘোড়াগুলো চলছে, তারপর জাহাজে যারা চালাচ্ছে, তারা সবাই কি, তারা ওখানে যারা কাজ করছে সবাই বেশিরভাগই কিন্তু মজুর। হ্যাঁ, কিন্তু তাদের সেই পরিশ্রমের ফলে এত বড় বড় কি এত বড় বড় কাজগুলো সংগঠিত হচ্ছে, কিন্তু তাদের তাদের বিনিময়ে তারা কি খুবই কম পরিমাণে কি পাচ্ছে। রাহাতুল ইসলাম, রাহাতুল, রাহাতুল শুনতে পাচ্ছ আমাকে? রাহাতুল, চ্যাটিং চলতেছে নাকি? একজন আরেকজনের সাথে এখানে চ্যাটিং করতেছো কেন? তোমাদেরকে সবসময় বলি ক্লাস যখন করব তখন নিজেরা নিজেদের মধ্যে এসব চ্যাটিং ফ্যাটিং এগুলো বন্ধ রাখবা, ঠিক আছে? আর তোমরা সবাই রোল সেকশন এগুলো দিবা, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো, বলো তো এইসব কাহাদের দান? তাই যে এই যে কলকারখানা, এই যে চারিদিকে সবকিছু, এগুলো কাদের দান? তোমার এই অট্টালিকা, এগুলো কাদের দান? কাদের খুনে রাঙা হয়েছে, মানে কাদের পরিশ্রমের ফলে এগুলো হয়েছে, ঠিক আছে? খুলি খুলে দেখো প্রতি ইটে আছে লেখা। খুলি মানে বলছে ওই যে চোখের সামনে যে একটা পর্দা থাকে, সেটা লেখক বলতেছে ওটা খুলে ফেলো, ওটা খুলে দেখো, তাহলে দেখবে যে দলানের, কোঠার, তারপর তোমার কলকারখানার প্রত্যেকটা ইটে ইটে দেখবে যে এই শ্রমিকদের পরিশ্রমের ঘাম লেগে আছে, ঠিক আছে? আচ্ছা, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। তাহলে এই যে তারা দিনের পর দিন এত কষ্ট করে আমাদের জন্য এত সভ্যতাকে এত এগিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে তাদের আমরা কিন্তু তাদেরকে এত তারা যতটুকু পরিশ্রম করছে সেই অনুযায়ী তারা কিন্তু সেই মর্যাদা, সেই সম্মান, সেই মজুরিটুকু তারা পাচ্ছে না। তার মানে আমাদের কাছে তাদের ঋণটা কি বেড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, ওদের ঋণগুলো শোধ করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তোমারে সেবিতে হইল যাহারা, মজুর মুটে কুলি, তোমার বহিতে যার পবিত্র অঙ্গে লাগালো ধুলি। এই যে যারা কুলি মজুর, তারা কি করছে, তাদের আমাদের যারা ম্যাম সাহেব, তাদের জিনিসপত্রগুলো তারা আলগাই নিয়ে দিয়ে আসছে। হ্যাঁ, তাহলে এই যে আমাদের যে এত কষ্ট করছে, অত এটার বিনিময়ে তাদেরকে আমরা কত টাকা দিই, হয়তো 5 টাকা 10 টাকা। হ্যাঁ, তাহলে এই যে আমাদের জন্য এত কষ্ট করছে, তার বিনিময়ে ওরা পাচ্ছে কি খুবই কম পরিমাণ মজুরি তারা পাচ্ছে, কিন্তু তারপরে আমরা তাদের প্রতি কি একটু সহানুভূতিশীল আমরা হই না, বরঞ্চ তাদেরকে আরো ঠকাই, ঠিক আছে? তাদেরকে মানে তাদের যেই পাওনাটুকু সেটুকু না দিয়ে ওখান থেকে আরো কিভাবে আমার নিজের লাভ হবে সেই চিন্তাটা আমরা সবসময় করি, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে, আচ্ছা আমরা একটু পাঠ পরিচিতিটা একটু দেখবো, তাহলে আমরা আরো একটু বুঝতে পারবো ডিটেলস। কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। হ্যাঁ, কবি কাজী নজরুল ইসলামের সাম্যবাদী যে কাব্যগ্রন্থটা, এই কবিতাটা সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কুলি মজুর কবিতায় কবি মানব সভ্যতার যথার্থ রূপকার শ্রমজীবী মানুষের অধিকারের কথা বলা হয়েছে। অধিকারের জন্য তিনি কলম ধরেছেন। এই যেমন একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম, হ্যাঁ, যুগে যুগে এত শব্দ করছো এখানে, তোমাদেরকে বলছি তোমাদের ওই সাইডের এটা একটু মিউট করে রাখবা, তাহলে তোমাদের ওই বাড়তি আওয়াজগুলো এখানে আসবে না, ঠিক আছে? ওকে। যুগ যুগ ধরে কুলি মজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠেছে আমাদের এই মানব সভ্যতা।
এদেরই অক্লান্ত শ্রমে এবং ঘামে মোটর, জাহাজ, রেলগাড়ি চলছে। গড়ে উঠেছে দালানকোঠা এবং কলকারখানা। এদের শোষণ করে ধনিক শ্রেণী আরো ধনী হচ্ছে, বিত্তমানরা হচ্ছে আরো ধন সম্পদের মালিক। ঠিক আছে, কিন্তু যুগ যুগ ধরে সমাজে এই কুলি মজুররাই সবচেয়ে বঞ্চিত এবং উপেক্ষিত। এক শ্রেণীর হৃদয়হীন স্বার্থান্ধ মানুষ এদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকুই ভোগ করছে, অথচ তারা এদেরকে কি মানুষ হিসেবে গণ্য করতেও, যাদের জন্য আজ তারা এত ধনী শ্রেণী, যাদের শ্রমের বিনিময়ে তারা আজ এত কোটি কোটি সম্পদের অধিকারী, তারা কিন্তু সেই তাদেরকে সামান্যতম কি মর্যাদা দিতে চায় না। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো সবাই কবিতাটা? মূল কথাটা কি বুঝতে পেরেছো সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা আচ্ছা, আমি একটু এখানে তোমাদের বনির্বাচনী প্রশ্নগুলো কাজী নজরুল ইসলামের মতে কোনটিতে দেশ ছেয়ে গেছে? দেশ ছেয়ে গেছে কিসে বলতো? মোটরে, জাহাজে, কলে, রেলগাড়িতে? রেলগাড়িতে। কলে, কলে লিখছে না? দেশ ছেয়ে গেছে কলে, কলে। ঠিক আছে। আচ্ছা, কুলি মজুর কবিতায় কবি শ্রমজীবীদের গান গেয়েছেন কারণ তারা অবহেলিত, সভ্যতার নির্মাতা, অধিকার বঞ্চিত। এখানে কোনটা সঠিক বলতো? অধিকার বঞ্চিত। গ ঘ? হ্যাঁ, বোঝা যাচ্ছে না, কষ্ট করে বলো। ম্যাম 1 ও 3 খ। 1 ও 3? জি ম্যাম। এখানে তিনটাই হবে, কারণ তারা অবহেলিত, তারা সভ্যতার নির্মাতা, আবার তারা অধিকার বঞ্চিত। ঠিক আছে, তিনটা হবে। বর্বর বনে যাহাদের গালি পাড়িলে ক্ষুদ্র মনা, জমির আখ্যা দিয়েছে যারে, তারি তরে ভাই গান রচে যায় বন্দনা করি তারে। কবিতাংশে ক্ষুদ্র মনা কুলি মজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে? অবসাবদের, দধিচিদের, ইচ্ছাকারীদের না কুলি মজুরদের? এই যে এখানে কবিতার একটা অংশ দিয়েছে, ওখানে যে ক্ষুদ্র মনা যে বলা হয়েছে, এটা এখানে আমাদের কুলি মজুর কবিতার কাদের কাদের দিকে নির্দেশনা দিয়েছে বলতো? বাবু সাহেবদের, বাবু সাহেবদের। আচ্ছা, আমরা এবার একটু সৃজনশীল একটু প্রশ্নটা দেখি। দেখো, সৃজনশীল চেয়ারম্যান আজম সাহেবের এলাকায় একজন ভালো মানুষ হিসেবে যথেষ্ট, কিন্তু তার ছেলে কারণে বাড়ির কাজের লোক, আশেপাশে খেটে খাওয়া মানুষের, এই কার কার এখানে ডিস্টার্ব করতেছে? মোবাইলটা একটু ম্যাম সমস্যা হচ্ছে। ম্যাম গ্যালারি এখানে কি কোনো একটা আওয়াজ? ম্যাম এখানে আওয়াজ আসছে অতিরিক্ত। এটাই বলতেছি, কার আওয়াজ হচ্ছে, এখানে মিউট করে রাখো, ডিস্টার্ব হচ্ছে। মানে কি কি আওয়াজ হচ্ছে? কিন্তু তার ম্যাম কি শব্দ হচ্ছে বুঝা যাচ্ছে না কিছু। আচ্ছা, একটু করো, চুপ করো, কথা বলিও না। আশেপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে, তুচ্ছ তাচ্ছিল্য করে। চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বললেন, তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান করছো, সত্যিকার অর্থে তারাই হচ্ছে আধুনিক সভ্যতার নির্মাতা, তাদের কারণে আমরা সুন্দর জীবনযাপন করছি। কুলি মজুর কবিতায় রেলপথে কোনটি চলে? রেলপথে কি চলে বলতো? রেলগাড়ি। হ্যাঁ, বাষ্পসাগর। রেলগাড়ি, বাষ্পসাগর। দিতে হইবে ঋণ, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? দিতে হইবে ঋণ, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে বলতো? মানে এখানে কুলি মজুর বা আমাদের মজুরদের দ্বারা আমাদের এই সভ্যতাটা কি গড়ে উঠেছে। ঠিক আছে, তাহলে যারা তারা এই যে যেভাবে সভ্যতাটাকে গড়ে তুলেছে, সেই হিসেবে তারা কিন্তু কি পায় না, তাদের যোগ্য পারিশ্রমিক, তারপর যোগ্য মর্যাদা সে পাচ্ছে না। সেই জন্য আস্তে আস্তে তাদের প্রতি আমাদের কি হচ্ছে, অনেক ঋণ হয়ে গেছে। ঠিক আছে, তো আস্তে আস্তে তারা এখন কি হচ্ছে, সচেতন হচ্ছে। যে কুলি মজুররা এখন সচেতন হয়ে উঠেছে, তারা তাদের অধিকারের প্রতি সচেতন, তারা তাদের অধিকার কি করবে, যথাযথ অধিকারটা
নিয়ে নেবে, মানে নেয়ার চেষ্টা করবে, সেজন্য তারা কি হচ্ছে, উদ্যমী হচ্ছে, নতুন উদ্যোগে কাজ শুরু করছে। সেই জন্য বলছে আস্তে আস্তে আমাদের কি করতে হবে, তাদের ঋণ সুদের পালা আসতেছে। ঠিক আছে। চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে বলতো? সাহেবদের। হ্যাঁ, বাবু সাহেবদের। বাবু সাহেবদের। বাবু সাহেব। এই যে বাবু সাহেব। কুলি মজুরদের প্রতি তাদের মানুষের, আমাদের কবিতায়ও যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, তাদেরকে অসম্মান করা হচ্ছে, অশ্রদ্ধা করা হচ্ছে, সেই দিকটা আমাদের এখানে উদ্দীপকের ম্যাম কি উদ্ভট টান কতগুলো আসতেছে বুঝতেছি না। ম্যাডাম এখানে অনেকজন কথা বলতেছে করে মানুষের সাথে। যারা কথা বলতেছে ওদের রোল নাম্বার গুলো আমাকে একটু দিও। ঠিক আছে ম্যাডাম আমরা তো বলতেছি কিছু বোঝা যাচ্ছে না। জি ম্যাম। এখন বোঝা যাচ্ছে? জি ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম বুঝা যাচ্ছে। হ্যাঁ আচ্ছা ঠিক ম্যাম আছে। নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আচ্ছা তাইলে এখানে চেয়ারম্যান সাহেবের আচরণে কুলি মজুর কবিতার কোন দিকটি প্রকাশ পেয়েছে? এখানে চেয়ারম্যান সাহেবের ছেলের আচরণে কুলি মজুর কবিতার এই যে মজুরদের প্রতি যে তুচ্ছতাচ্ছিল্যতা বা তাদেরকে যে মর্যাদা না দেওয়ার যেই দিকটা, সেই দিকটা ফুটে উঠেছে। ঠিক আছে। তারপর এখানে একটু আমাদের কবিতায় কবি কি কি কুলি মজুররা কিভাবে নির্যাতিত বা তারা কিভাবে হচ্ছে বঞ্চিত হচ্ছে তাদের অধিকার থেকে, সেগুলো একটু উল্লেখ করবে। তারপর এখানে আমাদের উদ্দীপকে চেয়ারম্যান সাহেবের ছেলে কি করে বা তার আচরণটা কিরকম সেগুলো একটু উল্লেখ করবে, করে লাস্টে একটা সুন্দর করে ফিনিশিং দিবে। ঠিক আছে। ওকে ম্যাম। দিয়ে তারপর এই প্রশ্নের উত্তরটা শেষ করবে। ঠিক আছে। আচ্ছা এরপর ঘ নাম্বারটা বলছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলি মজুর কবিতার মূল ভাবেরই প্রতিফলন, বিশ্লেষণ করো। তাহলে আমাদের কবিতায় এখানে আমাদের কবিরও কি মনোভাবটা হচ্ছে কি, চেয়ারম্যান সাহেবেরও মনোভাব হচ্ছে কি, তো কুলি মজুদের প্রতি তার যথেষ্ট কি আছে, আন্তরিকতা আছে, এবং কুলি মজুদের প্রতি তার যথেষ্ট দরদ হ্যাঁ আছে। তো সেরকম আমাদের কবিরও কুলি মজুদের প্রতি কি অনেক দরদ এবং ওদের জন্য অনেক আন্তরিকতা, এবং সেটা তারা যে তাদের কষ্ট সেটা পাচ্ছে, বা সমাজে যে তারা সম্মান পাচ্ছে না, তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, যাতে যেমন আমাদের লেখক তুলে ধরেছেন তার কবিতায়, তার লেখনীর মাধ্যমে, সেরকম এখানে চেয়ারম্যানও তার ছেলেকে কি করেছে, বুঝিয়েছে যে তারা হচ্ছে আমাদের কি, আমাদের জন্য অনেক কাজ করে। তারা যদি না থাকতো তাহলে আজকে আমাদের এই সভ্যতা, আমাদের এই যে সম্ভব হতো না। হ্যাঁ আমাদের এই যে সুন্দর করে চলাফেরা, এগুলো কি সম্ভব হতো না। ঠিক আছে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে তাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদের ন্যায্য মজুরি দিতে হবে। তাহলে কি হবে, তাহলে সমাজে ভারসাম্যতা আসবে এবং সমাজটা অনেক বেশি সুন্দর হয়ে গড়ে উঠবে। হ্যাঁ, এবং আমরা সবাই সুন্দর করে কি হতে পারবো, বসবাস করতে পারবো। তা না হলে এই বড় লোক শ্রেণীরা এই যে কুলি মজুরদের কি করতে হবে, সারা বছর শোষণ করতে থাকবে, এবং শোষণের ফলে কুলি মজুররা একসময় কি হবে, তারাও কি হয়ে উঠবে, বিদ্রোহী হয়ে উঠবে, এবং সেখানে তখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবে। ঠিক আছে। তাহলে এইভাবে করে তোমরা একটু শেষের প্রশ্নের উত্তরটা সুন্দর করে ফিনিশিং দিয়ে দিবে। ঠিক আছে। বুঝতে পারছো তাহলে সবাই? ঠিক আছে ম্যাম। হ্যাঁ সৃজনশীল প্রশ্নটা তাহলে এখন লেখা যাবে সুন্দর করে বুঝিয়ে। জি পারবে তো? ম্যাম। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, তোমরা তাহলে বাসায় সৃজনশীল প্রশ্নটা একটু ভালো করে দেখবে। তোমাদের কিন্তু বার্ষিক পরীক্ষা হবে, তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকো। ঠিক আছে। আজকে এই পর্যন্ত। বার্ষিক পরীক্ষা হবে? এটা তোমাদেরকে পরে জানানো হবে, তবে তোমরা প্রস্তুতি নিতে থাকো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।